শুভ নববর্ষ। আছেন একাত্তরের সাথে, দেখছেন একাত্তর জার্নাল, সাথে আছে আমি ফারজানা রূপা। আজকে আমাদের হাতে বর্ষবরণের খবরের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনের খবরও আছে আলোচনার জন্য। আর আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন খবর নিয়েই আলোচনা করি। থাকে পত্রিকার খবর, ওয়েব পোর্টালের খবর, টেলিভিশনের খবর। সবার আগে একাত্তর জার্নালের সংবাদ শিরোনাম। বিএনপি জামাতের সহিংসতা আর ফিরে আসবে না, নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী। বিএনপি কার্যালয়ে বর্ষবরণ অনুষ্ঠানে খালেদা, সিটি নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটানোর আহ্বান। 21 আগস্ট গ্রেনেড হামলায় তারেক ওয়ান্টেড, রেড নোটিশ জারি করল ইন্টারপোল। নব আনন্দে শুরু নববর্ষ, অশুভ বিতরণের মঙ্গল শোভাযাত্রা, বটমূলে ছায়ানটের শান্তির শপথ। সোহাগপুরের বিধবা পল্লীতে পান্তা ইলিশের স্বাদ ভাগাভাগি করলেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। সাংবাদিক কাজী সিরাজ, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম আছেন আমাদের সাথে এই সব খবর নিয়ে আলোচনা করার জন্য। খবরের মূল খবরের বাইরে আসলে যেটি হচ্ছে আজকের খবর বর্ষবরণ, নিশ্চয়ই বর্ষবরণ নিয়ে একটু কথা বলতে চান, শুভেচ্ছা জানাতেন চান সকলকে। কাজী সিরাজ, নিশ্চয়ই আজকে ধন্যবাদ আপনাকে। আগে আপনাকেও প্রথমেই নববর্ষের শুভেচ্ছা, সঙ্গে সঙ্গে যারা দর্শক আছেন, যারা দেখছেন শুনছেন, তাদেরকে নববর্ষের শুভেচ্ছা। এটাই আমাদের নববর্ষ, বাঙালির বছর হচ্ছে এই বাংলা বছর, কাজে এটা আমাদের নববর্ষ। অন্যরা যে সময় যেগুলো করে সেগুলো আমাদের না। তো এখানে আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত হয়েছে এবং এই নববর্ষের সঙ্গে পয়লা বৈশাখের সঙ্গে আমাদের জাতীয় ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, সমস্ত কিছুর সংমিশ্রণ আছে, সমস্ত কিছুর প্রতিবিম্ব হচ্ছে এই পয়লা বৈশাখ। এবং এই নববর্ষ উদযাপন, এটা নিয়ে বিভিন্ন সময় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, আমাদের জাতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এই পয়লা বৈশাখটি। এটা নিয়ে এখন নানা কথা আছে। সংস্কৃতির সঙ্গে যেটা বলা হয় হোয়াট আই এম, হোয়াট উই আর, এটা বলা হতো। ইদানিং যেটা বলা হচ্ছে যে পৃথিবীতে এক জায়গায় স্থির হয়ে নেই, এগুচ্ছে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এটা হওয়া উচিত হোয়াট উই শুড বি। তাকে হোয়াই উই শুড বিতে কারো আপত্তি নেই, কিন্তু এটা যদি এমন হয় যে আমাদের গ্রামের ওই আগের যে সংস্কৃতি ছিল পয়লা বৈশাখে যেভাবে উদযাপিত হতো, অনেক কিছু, যেমন অনেক কিছু নেই এখন, হালখাতা নেই, কারণ বিজ্ঞান প্রযুক্তির যুগে। কিন্তু তাই বলে এখন যদি 40,000 টাকা হালির ইলিশ পান্তার কালচার হয়ে যায় আমাদের, এটা যাতে না হয়। মূলত আমাদের সংস্কৃতি, গ্রামীণ সংস্কৃতি, গ্রামের কৃষকরা সস্তা হলে তো ইলিশ মাছ খেতে আপত্তি নাই, না সস্তা হলে আপত্তি নেই না, সেটা কিন্তু এটা আমাদের সংস্কৃতির অঙ্গ। এই পয়লা বৈশাখের কিন্তু এটা এখন যেভাবে হচ্ছে পান্তা ইলিশ মানে এটা ছাড়া পয়লা বৈশাখ বোধহয় না। কিন্তু আমাদের গ্রামে যে পয়লা বৈশাখ হচ্ছে সেখানে কিন্তু পান্তা গ্রামের মানুষ সবসময় খায়। এটা আমার কাছে ঢাকা শহরে মনে হয় উপহাস। আমাদের সাধারণ মানুষ, গ্রামের মানুষ, গরিব মানুষ, নিত্য যাদের পান্তার সঙ্গে সম্পর্ক, সকালবেলা পান্তাকে হাল নিয়ে যায়, সকালবেলা পান্তাকে রাখাল গরু নিয়ে বেরোয়, সকালবেলা পান্তা খেয়েই আমাদের মহিলারা এদের কাজকর্ম হিসেবের মধ্যে নাই অর্থনীতিতে, তারাও কাজকর্ম শুরু করে। তো পান্তা যাদের নিত্যসঙ্গী, তাদের কাছে পান্তা ইলিশ পয়লা বৈশাখের এটা আমার মনে হয় তাদের প্রতি, এটা মনে হয় একদিন খানে, একবেলায় আমরা এখানে যারা করি ওই এখানে একবেলা খেয়ে এটা একটা করে, এটা হওয়া উচিত না। আমরা হোয়াট উই শুড বি আপত্তি নেই, নিশ্চয়ই এটা কেউ আপত্তি করবেও না, কিন্তু সংস্কৃতির মূল ধারা থেকে যাতে আমরা বিচ্যুত না হই। মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে নববর্ষের শুভেচ্ছা নিশ্চয়ই জানাবেন, বলবেন পান্তা ইলিশ নিয়ে মন্তব্য যদি কোনো কিছু থাকে। তার বাইরে হচ্ছে আজকে অনেকের চোখে পড়েছে, আমাদের চোখেও পড়েছে, খালেদা জিয়া নববর্ষের আমাদের যে সাংস্কৃতিক পোশাক, লাল সাদা সেই রকম শাড়ি পরে আমাদের দেখা, আমরা সংবাদকর্মীরা আমাদের সংবাদ কক্ষে কথা বলছিলাম যে প্রথমবারের মতো এইরকম পোশাক পরে তিনি গেলেন নববর্ষ উদযাপন করতে, এবং দীর্ঘদিন পর তিনি একটি জাতীয় উৎসবেও যোগ দিলেন 16ই ডিসেম্বরের পর আমার যতদূর মনে পড়ে। এবং প্রতিবার যখন নববর্ষ উদযাপিত হয়, বাংলা নববর্ষ, তখন দুটি শব্দ আমরা খুব শুনি, শান্তি এবং সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনা।
হ্যাঁ, এইটা তো মানে খুবই বেশি রাজনীতির অংশ। শুধুমাত্র পান্তা ইলিশ বা শাড়ি সালোয়ার কামিজের হিসাবও যদি বাদ দিই, খুবই রাজনৈতিক একটা উদ্দেশ্য নিয়েই তো এই আয়োজনটা হয়, যদিও আয়োজনটা পুরোপুরি সাংস্কৃতিক। ধন্যবাদ আপনাকে। একইভাবে নববর্ষের শুভেচ্ছা আপনাকে সহ এই গণমাধ্যমের সকল কর্মীদের এবং বাংলাদেশের ভেতরে বাঙালি যারা, বাংলাদেশের বাইরে যারা, যাদের প্রাণটা পড়ে থাকে এই ভূখণ্ডে, তাদের সকলের। মানে আমাদের উৎসব কিন্তু তিন রকম আমার অন্তত দৃষ্টিতে। একটি হচ্ছে রাজনৈতিক উৎসব, যেমন যেটা ধরেন আমাদের জাতীয় দিবসগুলো 16ই ডিসেম্বর, আমরা 26শে মার্চ যদি ধরি এরকম। আবার কেউ কেউ অন্যান্য রাজনৈতিক জন্মদিন নেতা নেত্রী করেন, সেটা রাজনৈতিক উৎসব। একটি হচ্ছে ধর্মীয় উৎসব, আমাদের ঈদ, পূজা, আমাদের বড়দিন, রোজা ইত্যাদি। আরেকটি হচ্ছে সাংস্কৃতিক উৎসব। এই যে বাকি সবগুলো উৎসবেই কিন্তু বাঙালিরা মিলেমিশে পালন করে, এটাই কিন্তু আমাদের ঐতিহ্য, আমাদের চর্চা। কিন্তু বাকি উৎসবগুলো আমরা হয়তো ধরেন আপনার বাড়িতে দাওয়াত করলে আমি যেতে পারি, বিষয়টা এইরকম। আর এই উৎসবটা এমন একটা উৎসব যেটা হচ্ছে আমার আত্মার সাথে সম্পর্কিত। আমার সংস্কৃতি মানে হচ্ছে একেবারে যেটাকে আমি আমার অবয়ব থেকে বিচ্ছিন্ন করতে পারবো না। মানে আমাদের রাজনৈতিক ইতিহাস যদি দেখি, বাংলাদেশের তো 44 বছরের, আমাদের সংস্কৃতি কিন্তু তার অনেক পুরনো। ফলে যেটা দিয়ে আমি বেশি গর্ব করতে পারি, আমরা অনেক সময় আমাদের প্রচলিত আছে না যে অমুক জমিদার বাড়ির ছেলে, আমার বাবার দাদার বংশ পরিচয় ছিল এরকম। আমি মনে করি যেটা দিয়ে আমরা প্রাচুর্য বেশি দেখাতে পারি সেটা আমার সংস্কৃতির উৎসব, যেটার মধ্যে আমাদের কোনো ধর্ম, কোনো রাজনীতি, কোনো বর্ণ কিছুই আমাকে দেখেন আজকে যেই ছবিগুলো দেখেন, এখানে কে কোন পরিবারের, কোন গোত্রের, কোন দলের কিছুই মানে মানে এটা অসম্ভব বাঁধ ভাঙা জোয়ার। এবং আপনি যেমনটি বলছিলেন এই যে গ্রামের পান্তা আর শহরের পান্তা, আমি কি পেলাম না তার হিসাব করাচ্ছে, কি পেয়েছি রূপা তার হিসাব করতে আমি ব্যক্তিগতভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি। যেমন সিরাজ ভাই একভাবে দেখেছেন যে পান্তা ইলিশ করে আমরা কি তাদেরকে এক ধরনের কটাক্ষ করছি। আমার কাছে মনে হয় বাংলাদেশের বাস্তবতা তো গ্রাম হচ্ছে আমাদের সার্বজনীন চিরন্তন সবুজ গ্রাম বাংলাদেশ, এটা যেমন সত্য, আবার এর মধ্যে একটি নগর সংস্কৃতি গড়ে উঠেছে, এটাও সত্য। আমাদের নগরে আমরা আপনারা আগে যেমন আমরা প্রতি ঈদ করতে হয়তো বাড়িতে যেতাম বছরে একবার, এখন কি আমরা পারি? বাস্তবতা আমাদের জীবনটা কঠিন হয়ে গেছে। সে জায়গায় আমাদের সন্তানরা তো আরও কঠিনতর জীবনযাপন করে, ইংরেজি মিডিয়ামে পড়ে, কেউ হয়তো মাদ্রাসায় পড়ে, কেউ হয়তো বাংলা মিডিয়ামে পড়ে, তাদের কিন্তু গ্রামের সাথে সম্পর্ক নাই। তা আমার সংস্কৃতির এই পান্তাকে যদি আমি বছরে একদিনেও স্মরণ করি, আমি কিন্তু এটা ইতিবাচকভাবে দেখতে চাই। তবে হ্যাঁ, সিরাজ ভাইয়ের সাথে এই জায়গায় আমি একমত। ইলিশটা কিন্তু আমাদের বৈশাখের, আমি যদি আদি ইতিহাস দেখি, কখনো এর সাথে সম্পৃক্ত ছিল না। বাংলাদেশের বাঙালিরা, গ্রামের কৃষকরা, গ্রামের সাধারণ মানুষ সকালে পান্তা খেয়ে এর সাথে একটি মরিচ, পেঁয়াজ অথবা ভর্তা যা ঘরে থাকে কিছু একটা দিয়ে খেয়ে বেরিয়ে যায় কাজে। 3 বেলায় আমাদের ভাত খাওয়ার রেওয়াজ। সে জায়গায় এখানে আমরা নগরের লোকজন বছরে একদিন স্মরণ করতে যাই, ক্ষতি কি তাতে? এবার আসি আপনার এই জায়গায়। আর এবারের নিশ্চয় আমরা পরে আরও আলোচনা করব। এবারের বৈশাখ কিন্তু আমরা দেখেন এই যে আমাদের যেই বর্ণিল শোভাযাত্রাটি হয় চারুকলা ইনস্টিটিউট থেকে, তারা বলেছে মনের অন্ধকার ঠেলে আমরা আলোর প্রদীপ যেন জ্বালাই, এরকম একটি বিষয়। তার মানে আমরা কিন্তু একটি অন্ধকার সময় থেকে সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে টানেলের শেষে যে আলোর অপেক্ষায় ছিল, সেখানে সূর্যের মতো আলো নিয়ে এসছে এই পয়লা বৈশাখ। তার আগে আমি যদি বলি সিটি কর্পোরেশন নির্বাচন, নিশ্চয়ই সেই বিষয়ে আমরা কথা বলবো। এই যে একটি দিনের মতো, মানে রাতের অন্ধকারের পরে সকালবেলা সুবে সাদেকের সূর্যের মতো একটু সূর্য দেখা, তারপরে আমি মনে করি সুবে সাদেকের সূর্যের মতো বিষয়টি ছিল সিটি কর্পোরেশন নির্বাচন। আর পয়লা বৈশাখ একেবারে প্রখর রৌদ্রতাপে যেরকম রোদ, এরকম জল জলে রোদ আমাদের পুরো জাতিকে উদ্ভাসিত করেছে। এই আলোতে আলোকিত হয়েছেন বেগম খালেদা জিয়া, আপনি যেটি বললেন। আমার ধারণা তিনিও বুঝতে পেরেছেন, অনেক বড় শুভ বার্তা হিসেবে এটা অবশ্যই আমি একেবারেই ইতিবাচক ভাবে দেখি। আমি সেটাই আপনাকে আগেও বললাম, আমি কি পেলাম না তার হিসাব করতে চাই না, আমি কি পেয়েছি সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই, তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আমি মনে করি এটা অনেক দিন পরে, কারণ আমাদের বড় দুটি রাজনৈতিক উৎসবে, বড় দুটি যেই উৎসবে তাদের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বড় রাজনৈতিক দলের নেত্রীর সাথে অঙ্গাঙ্গিভাবে যে দুটি উৎসব জড়িত ছিল, আমি শহীদ দিবসের কথা বলছি, আমি 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসের কথা বলছি। তিনি কিন্তু সেখানে যাননি, আমাদের আহত করেছে। সে জায়গায় আজকে যে তার উপস্থিতি, এটা কেবলমাত্র বিএনপির সমর্থক কর্মীদের এক ধরনের আন্দোলিত করেছে না। আমি নাগরিক হিসেবে
আমি হয়তো বিএনপিকে সমর্থন করি বা করি না, একজন নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের জাতীয় নেতা নেত্রী যারা, তারা যখন আমার সংস্কৃতিকে, তারা যখন আমাদের গণতন্ত্রকে সামনে নিয়ে যাবার জন্য গণমানুষের সাথে একত্রিত হন, আমি কিন্তু তখন আশার আলো দেখি। আমি তখন কিন্তু ভাবি আমার হয়তো সাধারণ মানুষের যে নিরাপত্তাহীনতার দিন বোধহয় উবে যাচ্ছে, হয়তো সেই দিবসটি পেছনে ফেলে রেখে আমরা সামনের দিকে, সম্প্রীতির দিকে, আলোর দিকে, গণতন্ত্রের দিকে, শান্তির দিকে এগিয়ে যাব। বাহ, অনেক শুভ কথা, অনেক আকাঙ্ক্ষার কথা এবং ইতিবাচক কথা। আরেকটি ইতিবাচক নিশ্চয়ই এটি, যেখানে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত এখন চোখে পড়ে, যেমন ইলিশ পান্তার সমালোচনা আছে, এটি একটি ভিন্ন বিশ্লেষণ এবং ইতিহাসের অংশ নয়, চর্চা কতদূর, সেটা কতটুকু ঠিক বছরে একদিন বা কটাক্ষ করা হয় কিনা, এই বিতর্কটা যেমন আছে, পাশাপাশি এক ধরনের প্রচার অপপ্রচার আছে এই সকল ধর্মের মানুষের এই বাঙালির উৎসব উদযাপন নিয়ে। বিশেষ করে আমরা একটি সুনির্দিষ্ট রাজনৈতিক সংগঠন যারা মৌলবাদের চর্চা করে, সাম্প্রদায়িক রাজনীতি করে, তারা এটিকে কটাক্ষ করে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় ধরনের প্রচার অপপ্রচার চালায়। বিএনপি সেই জোটের অংশ। আজকে খালেদা জিয়া যখন এরকম একটি বাঙালি উৎসবে দীর্ঘদিন পর সরব হন, কর্মীদের মাঝে উপস্থিত হন বাঙালিয়ানার সাথে, তখন আসলে আরও তো ইতিবাচক বার্তা বহন করে যে সেই মৌলবাদী রাজনীতির ছক থেকে হয়তো বিএনপি নিজের সাথে দূরত্ব দেখতে পাচ্ছে এখন। এটা আমি আপনাদের এখানে এই ৭১ জানালে এর আগেও কিছু কথাবার্তা বলেছি যে বিএনপি হচ্ছে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং মূলত যে যাই বলুক, অনেকে জিয়াউর রহমান সাহেবকে কটাক্ষ করে, আজে বাজে কথাবার্তা বলে, হঠাৎ মুক্তিযোদ্ধা, বাধ্য হয়ে মুক্তিযোদ্ধা, নানা কথা বলে, কিন্তু ইটস ট্রু, এটা সত্যি কথা হচ্ছে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা। অন্য সব বাদ দিলাম, একদম ফ্রিডম ফাইটার, সাহসী মুক্তিযোদ্ধা, যিনি সম্মুখ সমরে অংশ নিয়েছেন। তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তিনি যখন এই দলটি গঠন করেন, ঘোষণাপত্রের শুরুর বাক্যটি ছিল ঐতিহাসিক, এখনো আছে, ঐতিহাসিক মুক্তি সংগ্রামের সোনালী ফসল, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের পবিত্র আমানত এবং অলঙ্ঘনীয় অধিকার। এই বাক্য দিয়ে যে দলের ঘোষণাপত্র, রাজনৈতিক ঘোষণা শুরু, সেই দল একটি মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি, যারা কখনোই গণতন্ত্রের বন্ধু হতে পারে না, সমাজকে পেছনের দিকে নিয়ে যায়, অগ্রগতির চাকাকে তারা ঠেকিয়ে দিতে চায়, পেছনে নিতে চায়। তাদের সাথে কেমন করে এরকম বন্ধুত্ব, এরকম মোটেও হরিহর আত্মা হয়ে যায়। জামাতের সাথে রাজনৈতিক সম্পর্ক মানে আমাদের এখানে তো ভোটের রাজনীতি মূলত, আর রাজনীতি এখন আগের জায়গা নাই। আজকে শেরে বাংলাকে ফজলুল হক হোসেন, সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলের যে রাজনীতি, এখন সে রাজনীতি নেই। এখন রাজনীতিতে অন্য কিছু, রাজনীতিতে পলিটিক্স যুগে যেটা বলা হয়, রাজনীতি ওই জায়গায় না থাকায়, ক্ষমতাকে কেন্দ্র করে রাজনীতি হওয়ায় আমাদের এখানে যে পোলারাইজেশনগুলো হয়, বিভিন্ন ইকুয়েশন আমরা দেখি, যে সমস্ত মেরুকরণ আমরা লক্ষ্য করি, সেখানে আদর্শিক বিষয়টাকে খুব একটু গুরুত্ব দেওয়া হয় না। নইলে 1986 আমরা দেখি জামাত আওয়ামী লীগ একসঙ্গে একসাথে পাত্র নির্বাচনে গেছে। শেষ করলে আমরা একটা বিরতি না, আমি আমার বক্তব্য তাইলে পরে বলি, এটা নাকি নিঃসন্দেহে আমাদের একটা বিরতির সময়ই হয়েছে আসলে, এবং আপনাদের বলেই নিতে চাই আমাদের সাথে যুক্ত হবেন বিরতির পর ডক্টর বশির আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, এবং লন্ডন থেকে স্কাইপিতে তানভীর আহমেদ, আমাদের ৭১ টেলিভিশনের যুক্তরাজ্য প্রতিনিধি। আপনাদেরও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তানভীরকে বিশেষ করে, যিনি প্রবাসে আছেন, যার কথা বলছিলেন মঞ্জুরুল ইসলাম, যে মনটা হয়তো রমনার বটমূলে বা চারুকলার শোভাযাত্রায়, কিন্তু দূরত্বটা অনেক বেশি। সকলকেই নববর্ষের শুভেচ্ছা। তানভীর আমাদের সাথে যুক্ত হবেন, কারণ আজকে যে খবর বেরিয়েছে, ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে তারেক রহমান, বিএনপি নেতা, যুক্তরাজ্য প্রবাসী এই মুহূর্তে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে তানভীর আহমেদ আমাদের সাথে যুক্ত হবেন। বিরতির পর তানভীরের কথা শুনবো, থাকুন আমাদের সাথে। বিএনপি জামাতের সহিংসতা আর ফিরে আসবে না, নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী।
বিএনপি কার্যালয়ে বর্ষবরণ অনুষ্ঠানে খালেদা, সিটি নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটানোর আহ্বান। 21 আগস্ট গ্রেনেড হামলায় তারেক ওয়ান্টেড, রেড নোটিশ জারি করল ইন্টারপোল। নব আনন্দে শুরু নববর্ষ, অশুভ বিতরণের মঙ্গল শোভাযাত্রা, বটমূলে ছায়ানটের শান্তির শপথ। সোহাগপুরের বিধবা পল্লীতে পান্তা ইলিশের স্বাদ ভাগাভাগি করলেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। শুভেচ্ছা আবারও, ধন্যবাদ সাথে থাকবার জন্য। দেখছেন ৭১ জানাল। আমাদের সাথে আছেন সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক কাজী সিরাজ, এবং অপেক্ষায় রেখেছিলাম যুক্তরাজ্য থেকে সহকর্মী তানভীর আহমেদ এবং বশির আহমেদকে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। সকলের সাথে কথা বলবো, কিন্তু অন্যান্য টেলিভিশনের সংবাদ শিরোনামগুলো একটু আমরা চোখ বুলিয়ে নিতে চাই। বৈশাখে জেগেছে বাঙালি, ছায়ানটের বর্ষবরণ, রঙিন শোভাযাত্রা। কেবল বটমূল আর চারুকলা নয়, নগর জুড়ে নববর্ষের আনন্দ দোলা। সাম্প্রদায়িকতার উত্থান রুখতে সজাগ থাকতে বললেন প্রধানমন্ত্রী। ভোট দিয়ে নীরব বিপ্লবের আহ্বান খালেদা জিয়ার। তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ঘোষণা। চারুকলার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় প্রাণের বর্ণিল উচ্ছ্বাস, অশুভকে নির্মূল করে শান্তিময় দেশ গড়ার প্রত্যয়। বাঙালির প্রাণের উৎসবে দেশ জুড়ে নানা আয়োজনে পুরো জাতি। গণভবনের সর্বস্তরের মানুষের সাথে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা বিনিময়, বললেন সহিংসতামুক্ত দেশ গড়ার অঙ্গীকারের কথা। উত্তরে তাবিজ আউয়াল ও দক্ষিণে মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইলেন বেগম খালেদা জিয়া। বললেন, আইন লঙ্ঘন করে বিএনপির সব কর্মসূচিতে বাধা দিচ্ছে আওয়ামী লীগ। নববর্ষের অনুষ্ঠান ঘুরে সিটি নির্বাচনে ভোট চাইলেন মেয়র প্রার্থীরা। নতুন বছরের জন্য দেখালেন আধুনিক ঢাকার স্বপ্ন। এবং আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ, মঙ্গল শোভাযাত্রার স্বাধীনতা বিরোধীদের হটানোর অঙ্গীকার। নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, বিএনপিকে নাশকতা থেকে সরে আসার আহ্বান। নববর্ষে নয়াপল্টনের দলীয় কার্যালয় খালেদা জিয়া সিটি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চাইলেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি। তানভীরের কাছে আগে যেতে চাই, তথ্য দরকার। তানভীর, রেড নোটিশ জারি, অনেকে যদিও রেড অ্যালার্ট বলছেন, কিন্তু ইন্টারপোলের ওয়েবসাইট ঘেটে যেটি দেখলাম যে 8 ধরনের নোটিশ জারি করে ইন্টারপোল। তার প্রথমটিতেই রেড নোটিশ জারির খবর আছে, এবং সেইখানে এই মুহূর্তে যে 321 জনের নামে সারা বিশ্বের নানান অপরাধে অভিযুক্ত রেড নোটিশ জারি করা হয়েছে, তার সাথে এখন তারেক রহমানের নামটি যুক্ত হলো। এই রেড নোটিশের আসলে মানে কি, এবং এখানে যে কথাটি লেখা হয়েছে যে তারেক রহমান সম্পর্কে তথ্য জানা থাকলে আপনারা আমাদের জানান, কি ধরনের তথ্য জানতে চায় ইন্টারপোল? এই সম্পর্কে কি তথ্য আছে? ইন্টারপোল, ধন্যবাদ সবাইকে। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। ইন্টারপোলের যে রেড অ্যালার্ট জারি করেছে বা নোটিশটি জারি করা হয়েছে, সেখানে তারেক রহমান বিএনপি ভাইস চেয়ারম্যানের নামটি রয়েছে এবং তার ছবি যুক্ত করা হয়েছে, তার বয়স দেয়া আছে, এবং সেখানে নিচে একটি পাদটীকা আপনি হয়তো খেয়াল করবেন, নোটিশটির নিচে লেখা আছে, ইফ ইউ হ্যাভ এনি ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট। এখন এই বাক্যটি দিয়ে কাকে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে? এটি কি বাংলাদেশ সরকারকে, ব্রিটিশ সরকারকে,
এটি কিন্তু স্পষ্ট নয় কে যোগাযোগ করবে। এখন নোটিশ কখন দেয়া হয়? যখন একজন আসামি বা একজন অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজে বের করার জন্য আন্তর্জাতিক এই সংস্থাটি বিভিন্ন দেশে তাকে তলব করবার জন্য আন্তর্জাতিকভাবে রেড অ্যালার্টটি জারি করে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার নিজের দেশে, যদি বাংলাদেশের আদালতে তারেক রহমানের বিরুদ্ধে কোনো নোটিশ জারি করে তিনি পলাতক, তবে শুধুমাত্র সেই মামলাটির হতে হবে ক্রিমিনাল মামলা। আমি কিছুক্ষণ আগে কয়েকজন ব্যারিস্টারের সাথে কথা বলছিলাম যারা এই বিষয়গুলো নিয়ে সবসময় মানে আলোচনা করেন, তারা আমাদেরকে বলছিলেন যে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে যদি আসামিকে নিজে আদালতে উপস্থিত হয়ে হাজিরা দিতে হয়, তো সেক্ষেত্রে অন্যান্য মামলাগুলো তিনি তার আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারেন, মামলা পরিচালনা করতে পারেন। যদি ক্রিমিনাল মামলা হয়ে থাকে গ্রেনেড হামলা মামলা, এবং আমরা ইন্টারপোলের এই নোটিশটির মধ্যে দেখেছি যে he is under the charge of murder and explosion of hand grenade in আওয়ামী লীগ মিটিং। তার অর্থ হচ্ছে এই মামলাটি হচ্ছে মার্ডার কেসের মামলা এবং গ্রেনেড হামলা মামলা, এবং এই মামলাগুলো হচ্ছে ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে আসামি অভিযুক্তকে আদালতে নিজে সশরীরে উপস্থিত হতে হবে। এখন বাংলাদেশের আদালত যদি মনে করে তিনি সশরীরে উপস্থিত হননি, সেই অর্থে বাংলাদেশের আইনে তিনি পলাতক। কিন্তু তারেক রহমান যেহেতু দীর্ঘদিন ব্রিটেনে রয়েছেন, তিনি একটি নাগরিক সুবিধা নিয়ে কিন্তু ব্রিটেনে রয়েছেন, একটি স্ট্যাটাস তার রয়েছে, এটি তার ব্যক্তিগত অভিরুচি, তিনি কোন স্ট্যাটাসে রয়েছেন, হতে পারে সেটি পলিটিক্যাল অ্যাসাইলাম, হতে পারে সেটি বিশেষ কোনো ব্যবস্থা। না তানভীর, আমরা আসলে একটু সুনির্দিষ্টই হতে চাই যে তারেক রহমান এই মুহূর্তে কি স্ট্যাটাসে আছেন যুক্তরাষ্ট্রে, শরণার্থী হিসেবে, রাজনৈতিক আশ্রয়দাতা হিসেবে, ব্যবসায়ী হিসেবে, কি হিসেবে তিনি যুক্তরাজ্যে আছেন? তিনি বাংলাদেশী নাগরিক, তিনি চিকিৎসা নিতে বাংলাদেশে এসেছেন। এর পরবর্তী সময়ে তিনি দীর্ঘদিন এখানে আছেন। এখন এই দীর্ঘদিনে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পরিবর্তন করে অন্য কোনো কিছুতে তিনি তার স্ট্যাটাস পরিবর্তন করেছেন কিনা, এটি তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তার দায়িত্বশীল ব্যক্তি বলতে পারবেন। এখনো পর্যন্ত আমরা গত 6 বছরে তারেক রহমান সাহেবের আইনজীবী বলুন কিংবা তারেক রহমান সাহেবের রাজনৈতিক সহযোদ্ধারা বলুন, কেউই কিন্তু দায়িত্ব নিয়ে বলেনি। অতএব আমরা তানভীর, আমি নিজে যে তথ্যটি দেখেছি এখন পর্যন্ত, একটু আস্থার সাথে বলতে চাই যে তারেক রহমানের কাছে এই মুহূর্তে কোনো বৈধ পাসপোর্ট নেই, যুক্তরাজ্য সরকারেরও পাসপোর্ট নেই, বাংলাদেশ সরকারেরও তার পাসপোর্টের মেয়াদ 2000। সূত্রটি কে? এই দায়িত্বশীল সূত্রটি যদি হয় বাংলাদেশ হাই কমিশন লন্ডন, তাহলে এই দায়িত্বশীল সূত্রটি বাংলাদেশ হাই কমিশন লন্ডনকেই বলতে হবে তারা তিনি কোন পাসপোর্ট নিয়ে আছেন। দায়িত্বশীল সূত্রটি উল্লেখ করে পত্রিকার মাধ্যমে বা গণমাধ্যমে না আসা পর্যন্ত আমরা দায়িত্বশীল সূত্রটি কোট করতে পারবো না। তো আমি আসছি এই জায়গাটিতে, ইন্টারপোল যদি রেড অ্যালার্ট বা নোটিশ জারিও করে, ব্রিটেনে থাকা অবস্থায় কিন্তু এই রেড অ্যালার্টটি কার্যকর করা যাবে না। কারণ তিনি যে নাগরিক সুবিধা নিয়ে ব্রিটেনে রয়েছেন, তিনি যদি অ্যাসাইলামে থাকেন, তাহলে অ্যাসাইলাম থাকাকালীন সময়ে তিনি যে তার নিজের দেশে নিরাপদ নয় বলে কিন্তু এই দেশে অ্যাসাইলাম চেয়েছেন। তানভীর, আপনারা যারা যুক্তরাজ্যের গণমাধ্যম কর্মী আছেন, তারা এখন পর্যন্ত নিশ্চিত নন যে তারেক রহমান আসলে কি স্ট্যাটাস আছেন, এই বিষয়ে এটি কি আমি পরিষ্কার হতে পারি? দায়িত্বশীল সূত্র থেকে যতক্ষণ পর্যন্ত ব্যক্তি কিংবা তার প্রতিনিধিত্ব করেন এমন কেউ অথরাইজ পারসন যতক্ষণ পর্যন্ত বলবেন না তিনি কি ভিসায় আছেন, এটি প্রাইভেসি অ্যাক্টের কারণে আমরা গণমাধ্যম কর্মীরা জানলেও বলতে পারবো না। জানলেও আপনি বলতে পারবেন না, বুঝতে পেরেছি। এখন পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো, আমরা বলতে পারবো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই যে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় আছেন বা শরণার্থী হিসেবে আছেন। আপনি কি এটি আমাদের পরিষ্কার করতে পারেন যে যেহেতু তারেক রহমান দৃশ্যমান এবং তার সম্পর্কে ইন্টারপোল তথ্য চেয়েছে, এই ইন্টারপোলের এই নোটিশের ভিত্তিতেই কি যুক্তরাজ্য পুলিশ তারেক রহমানকে খুঁজে বের করে, যেটি বলা হচ্ছে তাদের প্রচলিত আইনে বিচারের আওতায় আনার কার্যক্রম শুরু করবে, নাকি মাঝখানে কোনো ধরনের ফাইল চালাচালির দরকার আছে? জি, দরকার আছে। তারেক রহমান সাহেবকে খুঁজে বের করার আসলে কিছু নেই। ইন্টারপোল একটি সংস্থা যারা পলাতক আসামিদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে। তারেক রহমান সাহেব তো প্রকাশ্যেই আছেন, তাকে তো খুঁজে বের করার প্রয়োজন নেই। তিনি নানা ধরনের সভা করছেন, তিনি রাজনৈতিক কর্মসূচি করছেন, তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। তিনি তো ইংল্যান্ডে পলাতক নন,
বাংলাদেশের আইনে তিনি পলাতক, কিন্তু ইংল্যান্ডে কিন্তু তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন। তাহলে সেক্ষেত্রে এই ইন্টারপোলের রেড অ্যালার্টটি জারি করবার পর সরকারের তরফ থেকে যদি জানতে চাওয়া হয় তিনি বাংলাদেশের আইনের দৃষ্টিতে তিনি পলাতক, তখন এই মামলাটি চলে যাবে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করবেন। তখন তারেক রহমান সাহেবের কাছে একটি ব্যাখ্যা চাইতে পারে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি কূটনৈতিক চ্যানেলে এটিকে সরকারকে কূটনৈতিক চ্যানেলে দুই দেশের সরকারকে এই কূটনৈতিক চ্যানেলে এই প্রক্রিয়াটি শুরু করতে হবে। সেই জন্য বাংলাদেশ সরকারকে এক্সট্রাডিশন অ্যাক্ট নামে 2010 এক্সট্রাডিশন অ্যাক্ট, ওই অ্যাক্টটি ফলো করতে হবে। ব্রিটেনের আদালত যদি বাংলাদেশের এই দাবিটির পক্ষে সম্মত হয়, তারা যদি সন্তুষ্ট হয় যে বাংলাদেশের এই দাবিটি, যে দাবিটি ইন্টারপোল বলছে he is under the charge of murder and explosion of the hand grenade in Bangladesh আওয়ামী লীগ মিটিং, এই দাবিটি যদি ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্তুষ্ট হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারেক রহমান সাহেবকে একটি চিঠি দেবেন, তাকে হাজিরা দেওয়ার জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। তারপর আসবে তিনি যদি অপরাধী প্রমাণিত হন ব্রিটেনের কাছে, তখন এক্সট্রাডিশন অ্যাক্ট ফলো করে, যেটিতে বাংলাদেশের নাম রয়েছে এক্সট্রাডিশন অ্যাক্ট 2010। যদি আপনারা দেখেন সেখানে বাংলাদেশের নাম রয়েছে বন্দি প্রত্যাবর্তন চুক্তি আইন। সেই আইনটি ফলো করে একটি দীর্ঘ আইনি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এই তারেক রহমান সাহেবকে যদি বাংলাদেশে ফিরিয়ে নিতে হয় এই প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে। অনেক ধন্যবাদ তানভীর আমাদের সাথে যুক্ত হয়ে তথ্য দিয়ে সাহায্য করবার জন্য। বশির আহমেদ, এই রেড নোটিশের ভিত্তিতে আদৌ কত দূর যাওয়া সম্ভব, এবং যে তারেক রহমান দৃশ্যমান, তাকে দেখা যাচ্ছে রাজনৈতিক সভা সমিতিতে তিনি যাচ্ছেন, যুক্তরাজ্য সরকারকে নানান সময় বাংলাদেশের পক্ষ থেকে চিঠিপত্র দেওয়া হয়েছে, তার সম্পর্কে তথ্য জানতে চাওয়া এটা কোন ধরনের দায়িত্বশীলতা বা প্রক্রিয়ার মধ্যে পড়ে? ধন্যবাদ। আমি প্রথমেই আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শ্রোতামণ্ডলীকে। তারেক রহমান ফিউজিটিভ বাংলাদেশে আদালতের কাছে আজ, আর এই রেড নোটিশের মাধ্যমে 190 কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেখানের মধ্যে আজকে তারেক রহমান সম্পর্কে এক ইউনাইটেড নেশনসের পার্ট হয়েছে ইন্টারপোল। সে ইন্টারপোল আমরা বশির আহমেদ একটু সুনির্দিষ্টভাবে আপনার কাছে জানতে চাইব, এই রেড নোটিশে যে তারেক রহমান সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে, যার সম্পর্কে সকল তথ্য জানা দৃশ্যমান, এই জানতে চাওয়া কি প্রক্রিয়া, কি পদক্ষেপের মধ্যে পড়ে? এই জানতে চাওয়াটা আমি সেটা এক্সপ্লেইন করতে যাচ্ছি যে দৃশ্যমান সকলের কাছে, কিন্তু সেটা আইনের কাছে তো সুনির্দিষ্টভাবে হতে হবে। কোনো ব্যক্তি কোথায় আছে, ব্রিটেনে কে কি করছে, তারেক রহমান কি করছে, সেটা ইন্টারপোলের বা আপনার আইনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটাকে, এটা আইনের প্রক্রিয়ার একটা অংশ, পার্ট, এবং এটা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে এগ্রিমেন্টের মাধ্যমে ইন্টারপোল একটা পার্ট অফ ইউনাইটেড নেশনস অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল, এবং তাদের মাধ্যমে রেড নোটিশটা যখন হবে, তখন যখন সিরিয়াস ক্রাইম অফেন্সের যখন ফিউজিটিভ হবে, তখন সেই ফিউজিটিভের ক্ষেত্রে এই সকল প্রক্রিয়াগুলা অবলম্বন করা হয়ে থাকে। এক সময় একটি আপনার অভিজ্ঞতা এবং তথ্য বলছে এটি একটি প্রাথমিক পদক্ষেপ নিল ইন্টারপোল ফিউজিটিভ হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে, এইরকমই বলতে চাইছেন আপনি? এখানে আরেকটি কথা হচ্ছে যে তারেক রহমান যে ইউনাইটেড কিংডম আছে, ইউনাইটেড কিংডম এবং বাংলাদেশ দুটোই ইন্টারপোলের সিগনেটরি। নিশ্চয়ই থাকুন আপনি আমাদের সাথে বশির আহমেদ। খালি ওনাদের দুটি বক্তব্য থেকে গণমাধ্যম কর্মী হিসেবে আমি যতটুকু খোঁজ রাখি, বশির আহমেদ সাহেব ঠিকই বলছিলেন যে জাতিসংঘ এবং ইন্টারপোল একটি সহযোগী সংস্থা, এবং সাধারণত ইন্টারপোলটা কাজ করে কিভাবে, ইন্টারপোল কিন্তু অটোমেটিক কাউকে ফিউজিটিভ হিসেবে খোঁজ করে না। এখানে দুটি বিষয় আমরা ওনাদের কথা থেকে এবং আমার যতটুকু জানা তাতে হচ্ছে যে সাধারণত একটি রাষ্ট্র, তাদের সিগনেটারি রাষ্ট্রগুলো যখন কাউকে ফিউজিটিভ হিসেবে ঘোষণা করার পরে তাদের এক ধরনের তথ্য ট্রান্সফার করতে হয় ইন্টারপোলের কাছে, যে এই ব্যক্তিদেরকে আমরা পাচ্ছি না, আমরা খোঁজ করতে যাচ্ছি। যেমন আব্দুল জব্বার ছিল আমাদের যুদ্ধাপরাধী, তাকেও খোঁজ করার ব্যাপারে ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছিল। একইভাবে তারেক রহমানের ব্যাপারেও কিন্তু আপনি জানেন যে
আমার যতটুকু মনে পড়ে গত জানুয়ারি মাসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একবার চিঠি দিয়েছিল যুক্তরাজ্যকে। তারপরে এর আগেও তারা কিন্তু যখন নাকি এই যে 21 আগস্টের মামলাটির ব্যাপারে যখন চার্জশিটের পর্যায়ে আসে, তখন কিন্তু তিনি যেহেতু হাজিরা দিচ্ছিলেন না, এটি কিন্তু একটি কথা এসছে এখানে যে যারা একেবারে সুনির্দিষ্ট হত্যা এবং এই ধরনের ফৌজদারি মামলা জড়িত, সেখানে কিন্তু ব্যক্তিগতভাবে তাদের হাজিরা দিতে হয়। উনি দীর্ঘদিন অনুপস্থিত, আইনের ভাষায় পলাতক। যদিও আমরা জানি লন্ডনে কিছুদিন আগ পর্যন্ত তিনি বক্তৃতা বিবৃতি দিতেন আমাদের সরাসরি টেলিভিশনেও, ফলে আইনের ভাষায় তিনি পলাতক। এবং বাংলাদেশ সরকার যেহেতু উনি দেশের বাইরে, বাংলাদেশ সরকার গিয়ে তাদেরকে গ্রেফতার করতে পারে না, সেই ক্ষেত্রে ইন্টারপোল সেই কাজটি করে, আন্তদেশীয় অপরাধীদেরকে ধরা এবং তাদেরকে নিজ দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে। সেখানে আবার তানভীর যেটি বলল, যে কোনো দেশ থেকে আবার নিয়ে আসা যায় না, সেই দেশের আইন আবার তখন প্রযোজ্য হয়। তার সাথে আবার বাংলাদেশের, যেমন বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক কি, আইন কি, তার উপরে বন্দি বিনিময় চুক্তি আছে কিনা, এই বিষয়গুলো। বলে আমি যতটুকু জানি, আপনার যে প্রশ্নটা আপনি জানতে চাচ্ছিলেন, তার মানে সাংবাদিকরা জানে কিনা, এখানে টোটালি একটা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কাজটি শুরু হয়েছে। যেমন আপনি যে কোনো মামলায় দেখবেন বাংলাদেশের অভ্যন্তরেও আপনি যদি কাউকে নিলাম করা হয় কোনো সম্পত্তি, ব্যাংক যদি ক্রোক করে, ব্যাংক কিন্তু সরাসরি করতে পারে, তারা পত্রিকায় একটা নোটিশ দেয়, ওটা একটা জাস্ট জানানোর জন্য যে এটা জনগণকে জানানো, এই তারিখের মধ্যে নোটিশ দেওয়া হবে, কিন্তু সেই কপিটি কিন্তু যিনি বাদী তার কাছে যায়। এখানেও বিষয়টি এটি একটি প্রক্রিয়ার শুরুর পর্ব আমি বলবো, এখন লম্বা প্রক্রিয়া। এখন আমি মনে করি একজন নাগরিক হিসেবে যে বাংলাদেশ সরকারের দায়িত্ব, যেটা তানভীরের কথা থেকে কিছুটা আসলো, বাংলাদেশ সরকারের দায়িত্ব হচ্ছে, অথবা বাংলাদেশের যে কনসুলেট হাই কমিশন যারা আছে যুক্তরাজ্যে, তাদের দায়িত্ব হচ্ছে এই তথ্যগুলো ইন্টারপোলকে প্রয়োজনীয় জানানো, যে সর্বশেষ আমরা তার গতিবিধি এই জায়গায় জানি। কারণ সেখানে স্বপ্রণোদিত হয়ে হয়তো প্রবাসী বাংলাদেশি কেউ দেবে কি দেবে না, এটা তার নাগরিক দায়িত্বের উপরে। কিন্তু যেহেতু রাষ্ট্রের কাছে সে একজন অপরাধী, রাষ্ট্রের যারা ওখানে প্রশাসনিক কর্মকর্তা আছে, তাদের জীবনযাপনের অন্যান্য বিষয়ে ব্যস্ত থাকার পাশাপাশি তাদের এক ধরনের দায়িত্ব, যেহেতু ট্যাক্সের পয়সায় তারা ওখানে থাকেন, তাদের দায়িত্ব হচ্ছে এই জায়গাটায় ওই ইন্টারপোলকে তথ্য দিয়ে সাহায্য করা, যে আমাদের জানা সর্বশেষ তথ্য তিনি এই জায়গায় আছেন। এবং একই সাথে যেমনটি তানভীর বললেন, আমরা আজকে পর্যন্ত জানি না তারেক রহমান সাহেব কোন স্ট্যাটাস নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন। এটি আমি মনে করি বাংলাদেশ সরকার যদি চায়, নিশ্চয়ই তারা জানেন, না জানলেও তারা যেন বিষয়টি পরিষ্কার হয়ে সম্ভব হলে সেই তথ্যটিও যদি দেন, তাহলে আমরা এই বিষয়টি হয়তো নিষ্পত্তির দিকে যাব। আমি খালি শেষ মন্তব্য এটাই করব যে এই বক্তব্য, এই মামলাগুলো নিয়ে অনেক ধরনের রাজনৈতিক বক্তব্য আসে, কিন্তু আমি জানি যে বাংলাদেশের অন্তত গত কয়েক বছরের প্রক্রিয়ায়, যেমন ধরেন বেগম খালেদা জিয়া, তারেক রহমানের মা, উনি কিন্তু মাত্র কদিন আগেও আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গিয়ে, যেটা নিয়ে আমরা 92 দিনের এক ধরনের নাটক লক্ষ্য করলাম, 42 দিন তার বিরুদ্ধে একই রকমের পলাতক আইনের ভাষায় থাকার পরও তিনি কিন্তু বহালতবিতে গুলশানে ছিলেন। ফলে তিনি শেষ পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গিয়ে জামিন নিয়ে আসলেন। তেমনিভাবে তারেক রহমান, জানেন আপনি, তার বিরুদ্ধে একটি মামলায় কিন্তু তিনি খালাস পেয়েছেন নিম্ন আদালতে, যদিও পরবর্তী বিচার প্রক্রিয়া চলছে। এই মামলাটির ব্যাপারে যেহেতু তিনি একটি বড় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, যেহেতু তিনি বড় দলের ভবিষ্যৎ নেতা এবং প্রধানমন্ত্রী হবেন বলে আমরা শুনি, সে জায়গায় তাকে এই আইনের আওতায়, আইনের মুখোমুখি হয়ে নিজেকে নিষ্কলুষ প্রমাণ করুক, এটা বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশা। আর যদি তিনি অপরাধী হন, আইন তার স্বাভাবিক গতিতে চলবে। এখানে বিএনপি নেতারা যেটি বলছে কাজী সিরাজ, যে এটি হচ্ছে বিএনপিকে এক ধরনের বেকায়দায় ফেলবার জন্য সরকার এটি করছে, এবং যেহেতু ইন্টারপোলের মাধ্যমে খুব বেশি ব্যক্তিকে অ্যারেস্ট করবার নজির নেই, ফলে খুব উদ্বেগের কারণ হিসেবে এটিকে দেখছে না বিএনপি নেতারা, এবং তাদের অভিযোগ এরকম একটি ঘটনার মধ্যে দিয়ে, বিশেষ গুরুত্বপূর্ণ নয় এরকম একটি ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগ ফায়দা লোটার চেষ্টা করছে রাজনৈতিক। এটা তারা বলতেই পারে, এটা তারা বলতেই পারে, এবং জনগণের মধ্যে একটা অংশ তো আছেই। ধরেন বাংলাদেশের জনগণের বিরাট অংশ তো বিএনপিকে সমর্থন করে, তারেক রহমানকে তারা নেতা মনে করে, তারা এটা বলতেই পারে যে এটা আর কোন অবস্থা, কোন সময় হলো, এটা একটা ধারণা হতে পারে ইন্টারপোল শতপ্রবৃত্ত হয়ে রেড অ্যালার্ট জারি করেছে, তা তো করেনি। বাংলাদেশ সরকার ইন্টারপোলের সহায়তা চেয়েছে এই ব্যাপারে। তো এখানে প্রশ্নগুলো তো কিছু আছে। তারেক রহমানের এখানে মামলা আছে, তার জামিন হয়, তার সময় বর্ধিত করা হয়। যে মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, তার বিরুদ্ধে ছিল, তার আগে আদালত তার উকিলের মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি তাকে দিয়েছে। অর্থাৎ সরকারের কাছে
এটা স্পষ্ট পরিষ্কার জানা কি আছে কিভাবে আছে আইনি প্রক্রিয়ার মধ্যেই আছে। তো হঠাৎ এই মুহূর্তে ঢাকা এবং চট্টগ্রামে 3টি সিটি নির্বাচনের আগে ইন্টারপোলকে দিয়ে এই ধরনের একটা বা তাদের কাছ থেকে সহায়তা চাওয়া, রেড অ্যালার্ট জারি টারির, এটা বিএনপি লোকজনের মধ্যে, এর বাইরেও সাধারণ মানুষের বন্ধ। গত জানুয়ারিতে আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইন্টারপোলকে চিঠি তারেক রহমান তো গত জানুয়ারি থেকে বিলাতে নেই। 21শে আগস্টের ঘটনা তো গত জানুয়ারিতে ঘটেনি, এটা অনেক আগের। 21শে আগস্ট ঘটনার পরে নির্দিষ্ট মেয়াদে পলাতক থাকবার পরেই তো এরকম প্রক্রিয়া শুরু হওয়ার কথা, কিন্তু এটা সেই সময়টা অনেক আগে চলে গেছে। সেই সময়টা কিন্তু এই সিটি নির্বাচন ঘোষণার পরেই এসে গেছে নর্থের কাজে সন্দেহ রাজনৈতিকভাবে এটা হতেই পারে না হয়। আর তারেক রহমান 21শে আগস্টের ব্যাপারে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, অপরাধী আমার মনে হয় বলা, যতক্ষণ আইনে প্রমাণ না হচ্ছে যে তিনি অভিযুক্ত হলে অপরাধী তো বলা যাবে না, অভিযুক্ত তিনি অপরাধী আমার মনে হয় এই মুহূর্তে বলাটা আমাদের অপরাধী আমরা কেউই বলছি না, আমরা বলেছি এখানে এসছে বোধহয় অপরাধী যদি কেউ অপরাধের সাথে যুক্ত থাকে তো কিন্তু সেটা তো মানে তারেক রহমান যে কোনো মামলার অভিযোগ যখন হয় প্রমাণ তাকে আমি এটা মনে করি তারেক রহমান রাজনীতি করবেন বাংলাদেশে, বিলাতে বসে বাংলাদেশের রাজনীতি করা যাবে না। রাজনীতি করলে ঝুঁকি নিতে হবে। এর আগে যারা যে সমস্ত রাজনীতি নেতার নাম আমরা বিভিন্ন সময় উল্লেখ করি, বিভিন্ন সময়ে তারা ঝুঁকি নিয়েছেন, মৃত্যুর ঝুঁকি নিয়েছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন, ফাঁসির মুখোমুখি হয়েছেন, এগুলো হয়েই দলকে নেতৃত্ব দিয়েছেন, জাতিকে নেতৃত্ব দিয়েছেন। তিনি যদি নেতা হতে চান, জাতিকে নেতৃত্ব দিতে চান, তাকে ঝুঁকি নিতে হবে, এগুলো মোকাবিলা করতে হবে। আমি যেখানে এর আগের বক্তব্য শেষ করেছিলাম, আমাদের ইন্টারভেনশন যখন বিরতি ছিল তখন এক বন্ধু প্রশ্ন করেছিলেন এই যে পয়লা বৈশাখে বিএনপি বেগম জিয়া জামাতের যে অবস্থান, জামাতের সঙ্গে যে চিন্তা ভাবনা, আলোচনাটা যদি আপনি অনুমতি দেন এবং আমাদের সাথে একমত থাকেন, ওই আলোচনাটা আবার আমরা করব না। সেটা কারণ আমাকে আপনার সামনে টেলিফোনে একজন প্রশ্ন করেছিল, আলোচনাটি আমরা করব, আমরা ইন্টারপোলের এই আলোচনাটি শেষ করার পর, কারণ এটি টেকনিক্যাল ইস্যুর আলোচনা। ইন্টারপোলের দুটি তথ্য খালি দিতে যাই। তারেক রহমান সাহেব 2008 সাল থেকে যুক্তরাজ্যে আছেন এবং সিরাজ ভাই যেমন বললেন আপনার প্রশ্নের কারণে, এটা কিন্তু যেহেতু বাংলাদেশের 33-35% বা 40% মানুষ বিএনপির যারা সমর্থক, তারা কিন্তু এটি মনে করতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইন্টারপোলে আপনি কিন্তু তথ্যটি যদি তানভীরের কাছ থেকে শুনেন, 321 জনের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি আছে এই মুহূর্তে, এবং হ্যাঁ আপনি বলেছেন। তার মানে হচ্ছে ইন্টারপোলকে আপনি যদি আজকে রিকোয়েস্ট করেন, কালকে একটা নোটিশ কিন্তু জারি হবে না। ইন্টারপোল তাদের নিজস্ব গতিতে চলে। এটা 2004 সালের মামলা, অনেক দিন আগে থেকেই কিন্তু বাংলাদেশ সরকার থেকে চিঠি দেয়া। এখন হয়তো কোইন্সিডেন্ট এটাই সময়টা এসছে, সময়টার কারণে হয়তো প্রশ্ন তোলা যেতে পারে, কিন্তু চাইলেই আপনি কালকে যদি বাংলাদেশ সরকার রিকোয়েস্ট করে আপনি একটা রেড অ্যালার্ট জারি করে দেন, ইন্টারপোল কিন্তু কারণ নির্দেশে চলে না। ইন্টারপোল একটা আন্তর্জাতিক মানের অত্যন্ত স্বাধীন তদন্তকারী, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা। বশির আহমেদ নিশ্চয়ই আমাদের আরো পরিষ্কার করে বলতে পারবেন যে বাংলাদেশ সরকার চাইলেই পরে ইন্টারপোলকে দিয়ে কিছু করিয়ে নেওয়া সম্ভব কিনা। আপনার কাছে এর জবাব নিব, কিন্তু বিরতির পর। আপনি থাকুন আমাদের সাথে, আপনারা থাকুন। ইন্টারপোলকে দিয়ে সরকার, কোনো দেশের সরকার, তালিকাভুক্ত রাষ্ট্র চাইলেই পরে কোনো নোটিশ জারি করাতে পারে কিনা, এটি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য। ৭১ জার্নালে আছেন আপনারা, থাকুন। ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পলাতক দেখিয়ে সেই প্রসঙ্গের খবরের আলোচনায় ছিলাম। আসলে এই রেড নোটিশ আওয়ামী লীগ বা কোনো দেশের সরকার চাইলেই পরে জারি করাতে পারে কিনা, কেন পরে সিটি কর্পোরেশন নির্বাচনের সময়টিতেই এই রেড নোটিশ জারি হলো, বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্যেও এই কাজ করা সম্ভব কিনা। আমাদের সাথে এই আলোচনায় আছেন কাজী সিরাজ মঞ্জুরুল ইসলাম, ডক্টর বশির আহমেদ, আজকে সিনিয়র ভাইস চেয়ারম্যান, উনি সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান। ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম, এবং দুঃখিত ভুল তথ্য বলবার জন্য। আজকে পত্রিকা প্রকাশিত হয়নি পয়লা বৈশাখের ছুটির জন্য, কিন্তু কয়েকটি অনলাইন খবর আছে আমাদের হাতে, আমরা দেখে নিয়ে বশির আহমেদ আপনার কাছে ফিরবো আলোচনায়। অনলাইন, প্রথম আলো অনলাইন,
চাপে রাখতেই তারেককে নোটিশ মনে করে বিএনপি, ঠিক এই কথাটি বলছিলেন কাজী সিরাজ। এবং আমাদের আলোচনায় একটি দল কিভাবে মানুষ পোড়ানোর রাজনীতি করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন। এপারে মা ওপারে ছেলে, সীমান্তে এই বছরের একটা দিনে বাংলাদেশ ভারতের স্বজনেরা দেখা করবার সুযোগ পান, সেই খবর আছে প্রথম আলো অনলাইনে। তারেকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট। পরের অনলাইন সমকাল, সিটি নির্বাচনে নীরব বিপ্লব চান খালেদা জিয়া। নববর্ষে দুই বাংলার মিলন মেলা এবং পাশেই হচ্ছে শেখ হাসিনার মানুষ পুড়িয়ে মারার কালচার শুরু করেছে বিএনপিকে অভিযোগ করে দেওয়া বক্তব্যের শিরোনাম দেখতে পাচ্ছি। তারেক রহমানকে খুঁজছে ইন্টারপোল, তারেক রহমানের ছবি দিয়ে সমকাল অনলাইনে ইন্টারপোলের রেড নোটিশের খবরও আছে। bdnews24.com, সিটি নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটান খালেদার আহ্বানকে খালেদা জিয়ার ছবি সহ প্রধান শিরোনাম করেছে দুঃখিত bdnews24.com। এবং আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়া আজকে বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রতীককে পরিচয় করিয়ে দিয়েছেন এবং আফরোজা আব্বাস, মির্জা আব্বাসের স্ত্রী, যিনি মূলত মির্জা আব্বাসের প্রচারণা চালাচ্ছেন, তিনি তার প্রতীক মগ তুলে দেন এই সময় খালেদা জিয়ার হাতে এবং তিনি সেই মগটি তুলে ধরে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এবং তার আরেক পাশে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর উত্তরের প্রার্থী তাবিত আওয়ালকেও। তিনি বলেছেন তাবিত কম বয়সী, বিদেশে পড়াশোনা করেছে এবং নতুন আইডিয়ার জন্য তাকে ভোট দিন আপনারা। ইন্টারপোলে তারেকের নামে রেড নোটিশ, সেই খবর আছে bdnews24.com-এ। এবং আমরা বশির আহমেদের কাছে ছিলাম। বশির আহমেদ, যে প্রশ্নটি উঠেছে, বাংলাদেশ সরকার বা আপনি যে তালিকার কথা বলছিলেন যারা ইন্টারপোলের সাথে যুক্ত, সেই সকল রাষ্ট্র বা কোনো রাজনৈতিক দল চাইলেই পরে বিশেষ সময়ে বিশেষ ফায়দা নেওয়ার জন্য কারো নামে রেড নোটিশ জারি করাতে পারে কিনা? না, আমি মনে করি যে এটা একটা আইনগত প্রক্রিয়া এবং ইন্টারপোলের এবং ইউনাইটেড নেশনসের যে রেজুলেশন নেওয়া হয়েছিল জেনারেল অ্যাসেম্বলিতে, সেখানে বলা আছে যে একটা কোনো আদালতের নির্দেশে সংশ্লিষ্ট দেশ যখন রিকোয়েস্ট করবে সেটা ফরওয়ার্ড করবে, তারপরে গিয়ে সেটা ইন্টারপোল সেই কার্যক্রম শুরু করবে। ইন্টারপোল যখন রেড নোটিশ জারি করেছে, এখন সেই কনসার্ন দেশে ইউনাইটেড কিংডম যেহেতু ইন্টারপোলের একটা সিগনেটারি কান্ট্রি, সেহেতু এখন ওই ইউনাইটেড কিংডম সেখানের মধ্যে এই প্রসিডিউরে বলা আছে যে অ্যারেস্ট প্রসিডিউরে যে ওই তার তথ্যটা এখানে যেই নোটিশে বলা আছে যে তার সম্পর্কে তথ্য প্রদান করার জন্য তারেক রহমান সম্পর্কে, তারেক রহমান কোথায় আছে সেই তথ্যটা ইন্টারপোলও সংগ্রহ করবে এবং ইন্টারপোল ওই ইউনাইটেড কিংডম পুলিশ ডিপার্টমেন্টকে তারা একই সাথে কমিউনিকেট করবে। ইউনাইটেড কিংডম পুলিশ ডিপার্টমেন্ট এটা প্রক্রিয়া যখন হবে, কমপ্লিট হবে, তখন ইউনাইটেড কিংডম পুলিশ ওই ইন্টারপোলের কাছে তাকে হ্যান্ড ওভার করবে। এটা হলো যে প্রসিডিউরাল। বশির আহমেদ, আরেকটা ছোট প্রশ্ন, সেটি হচ্ছে ইন্টারপোলকে যখন বাংলাদেশ সরকার তারেক রহমান সম্পর্কে তথ্য দিল, কোনো তথ্য পাওয়ার পর সাথে সাথে কি তারা রেড নোটিশ জারি করে নাকি তারা সেই তথ্যগুলো যাচাই বাছাই করে? কারণ আমরা মাঝখানে 4 মাসের একটা সময় দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা তারা যাচাই বাছাই করে। কোনো সরকার শুধুমাত্র যে ইন্টারন্যাশনাল রেজুলেশনসে যেটা রয়েছে, ইন্টারপোলের যে প্রিন্সিপাল যে রুলসে আছে যে সরকার শুধু সরকার করলে হবে না, সেটা কোনো আদালতের নির্দেশক্রমে, আদালতের নির্দেশনায় সরকারের পক্ষ থেকে সেটা যাবে। কিন্তু সরকার ইচ্ছা করলেই কোনো ইন্টারপোলকে কোনো রিকোয়েস্ট করতে পারবে না, সেটা আদালতের কোনো অর্ডার থাকতে হবে, আদালতের নির্দেশ অর্ডার ক্রমে সেটা করা করতে হবে। কাজী সিরাজ একটি মন্তব্য করেছেন, ওনার মতামত জানিয়েছেন যে সিটি কর্পোরেশন নির্বাচনের সময়ই এই রেড নোটিশটি জারি হলো, এই সময়টি নিয়ন্ত্রণের প্রভাবিত করবার কোনো সুযোগ বাংলাদেশ সরকারের বা কোনো রাজনৈতিক দলের আছে কিনা, কাজে লাগানো যায় কিনা? কারণ এটার যদি কেউ যদি বলে থাকেন, আমার মনে হয় যে ইন্টারপোল, আমি প্রথমেই বলেছি ইন্টারপোল এখন একটা পার্ট অফ
ইউনাইটেড নেশনস অ্যান্ড ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল। তো ইন্টারপোলকে কোনো সরকার বা কোনো অর্গানাইজেশন কোনোভাবে প্রভাবিত করার, এটা প্রক্রিয়াগতভাবেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রসিডিউরাল সিস্টেমে গিয়েই এখন সেইটা সময় হয়েছে এবং সেই অনুযায়ী জারি হয়েছে। হয়তোবা যদি খুব তড়িৎ গতিতে যদি আবার গ্রেপ্তারও হয় তাহলে যদি এমন বলা হবে যে সিটি কর্পোরেশন আগে কেন গ্রেপ্তার হলো। কিন্তু যদি তার সম্পর্কে যদি সঠিক তথ্য খুব সহজেই পেয়ে যায়, এবং যেহেতু সবাই জানে যে তারেক রহমান সেখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি ইনভলভ আছে, তো তাহলে তার সম্পর্কে খুব সহসাই তথ্য পাবে, ইউনাইটেড কিংডম পুলিশের কাছেও আছে, তো তাকে হয়তো গ্রেপ্তার করাটাও সহজ হবে। এবং তখনও কি এই ধরনের কথা আসবে? কিন্তু আমাদের কথা হচ্ছে, আমি এখানে আরেকটা কথা বলতে চাই যে 21শে আগস্টের গ্রেনেড হামলার সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসাবে, আমি তখনকার সাধারণ সম্পাদক হিসাবে আমি তখন দেখেছিলাম, আমরা একটা তদন্ত কমিটি করেছিলাম সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 21শে আগস্টের এই ঘটনার সাথে। সেই ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা সেদিন যেটা দেখেছিলাম যে সভ্যতার এ যুগে যে দিনের আলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 200 গজের মধ্যে সেদিন কিভাবে 24 জন লোক সেই স্থানের মধ্যে তারা গ্রেনেড হামলায় আপনাদের তদন্তে কি তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা পেয়েছিলেন? আমি কথাটা বলতে যাই, আমাকে বলতে দেন, লেট মি ফিনিশ। যে সেখানের মধ্যে আমরা প্র্যাকটিক্যালি যখন সেখানে গিয়েছিলাম সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে, যাওয়ার পরে ঘটনার সাথে সাথে কিছুক্ষণ পরেই তখন দেখলাম যে শত শত লোক হাত নাই পাও নাই পড়ে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, চিৎকার দিচ্ছে পানি পানি করে। সেখানের মধ্যে 300 গজের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার ব্রিগেড 500 গজের মধ্যে, ফায়ার ব্রিগেডের একটি অ্যাম্বুলেন্স নাই, ফায়ার ব্রিগেডের কোনো গাড়ি নাই, কোনো অ্যাম্বুলেন্স নাই, মানুষ তাদেরকে কাঁধে করে হাত পাবিহীন মানুষ বহন করতেছে, ঠেলা গাড়িতে করে, রিক্সায় করে। সেই করুণ চিত্র দেখলে সে হত্যার পর যে নারকীয় হত্যাকাণ্ড, আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী উনাকে ট্রাকের মধ্যে যখন গ্রেনেড ছোড়া হলো একের পর এক, উনাকে হত্যা করতে না পেরে উনি যখন উনার জিপে আসলেন, জিপের মধ্যে পর্যন্ত আমাকে শেষ করতে দেন। আমি শুধু জানতে চাই, তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা আপনাদের তদন্তে পাওয়া গিয়েছে? আমাদের তদন্তে স্পষ্ট আমরা উল্লেখ করেছি যে সেদিনকার সরকারের নির্লিপ্ততা এবং সরকারের সম্পৃক্ততা, এই হত্যাকাণ্ডের সরকারের সহায়তা ব্যতীত এই ধরনের দিনের আলোয় এই ধরনের এত বড় হত্যাকাণ্ড, এবং যে হত্যাকাণ্ড সরকারে ছিলেন না, তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা আপনারা পেয়েছিলেন কিনা? তারেক রহমান সরকার সেখানের মধ্যে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে 300 গজের মধ্যে সেদিনকার হাওয়া ভবনই সরকার পরিচালনা করতেছিল। অনেক ধন্যবাদ ডক্টর বশির আহমেদ আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মন্তব্য তথ্য জানাবার জন্য। কাজী সিরাজ, ওই যে ইন্টারপোলের কথাটা বলেছিল, ইন্টারপোল বারবার আসছে। ইন্টারপোল হচ্ছে জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট এফিলিয়েটেড একটি সংগঠন। জাতিসংঘ কামরুজ্জামানের ফাঁসির পরে ফাঁসি না দেওয়ার জন্য বলেছে, মানে 3 দিনের মধ্যে ফাঁসির আদেশ হয়েছে, আপিল রিজেক্ট হয়েছে, জাতিসংঘ থেকে বলেছে ফাঁসি যাতে কার্যকর করা না হয়। সেই জন্যই মানুষের এরকম প্রশ্ন, জাতিসংঘই যদি আমাদের আদালতে একটি স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে 71-এর একজন মানবতা বিরোধী অপরাধীকে ফাঁসির দণ্ড দিয়ে থাকে, আপিল বিভাগ তার আপিলও খারিজ করে দেয়, সেক্ষেত্রে জাতিসংঘ যদি সেই ফাঁসি কার্যকর না করার জন্য চাপ দিতে পারে, জাতিসংঘের সঙ্গে এফিলিয়েটেড এরকম কোনো সংগঠনকে দিয়ে এটা করানো হয়তো যায়, এরকমই সন্দেহ জাগতেই পারে। আমরা একটা বিরতি নিয়ে ফিরবো। মঞ্জুরুল ইসলাম থাকুন আমাদের সাথে 71 জার্নালে, বিরতি শেষে ফিরছি। স্বাগত, দেখছেন 71 জার্নাল, কাজী সিরাজ এবং মঞ্জুরুল ইসলাম। ইন্টারপোল প্রসঙ্গে আমরা আলোচনায় ছিলাম, এবং পাশাপাশি আজকে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন সিটি কর্পোরেশন নির্বাচনে তার মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছেন।
আশার কথা আমি শুরুতে বলেছি, আমি আবারও বলবো এটি ভীষণ আশার কথা। নাগরিক হিসেবে আমাদের কাছে, সচেতন মানুষ হিসেবে আমাদের কাছে, আমরা যারা নাগরিক সমাজের পক্ষ থেকে, আপনি লক্ষ্য করেছেন যে বিএনপির নেতৃবৃন্দ যখন আত্মগোপনে অথবা কারাবরণে তারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না, একজন সহিংস রাজনীতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু পেশাজীবীদের একটি দল গিয়ে শেষ পর্যন্ত তাদেরকে নির্বাচনের পথে এসে সঠিক রাজনীতি বা গণতান্ত্রিক রাজনীতির পথে আনার ব্যাপারে সহযোগিতা করেছেন এবং বেগম খালেদা জিয়া সাড়া দিয়েছেন। এবং তার প্রত্যক্ষ প্রমাণ আমরা দেখলাম এই পয়লা বৈশাখের দিনে, যেটা আমার মনে করি সারা বাঙালি জাতিকে অনেকটা উজ্জীবিত করেছে, অনেকটা স্বস্তি দিয়েছে এবং এই স্বস্তির পথে যেন থাকে। এটা আমি একটু পূর্ব বিষয়টা বলে আমি ইন্টারপোল নিয়ে একটু দুটি কথা বলবো। যেটা সিরাজ ভাই বলছিলেন যে জিয়াউর রহমান সাহেব যেই প্রত্যাশা নিয়ে একজন মুক্তিযোদ্ধার দল তৈরি করেছিলেন, সেই জায়গায় নিশ্চয়ই উনিও বলবেন। আমার কথা, জিয়াউর রহমানকে নিয়ে বিখ্যাত নাম কি ফলে পরিচয়। জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা এবং তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে অনেক ভালো কাজ করেছেন, ৭১ সালে তার অবদান। কিন্তু দুঃখজনকভাবে তার সময় কিন্তু জামাত শিবিরের আবার পুনরুত্থান হয় বাংলাদেশে। তার সময় বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হয় একজন রাজাকার, একজন মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ। এবং তার ধারাবাহিকতায় বিএনপি যখন, যেটা বলল সিরাজ ভাই, যে অনেকটা আদর্শ থেকে সরে এসে তারপরেও মুক্তিযুদ্ধকে কিন্তু ধারণ করেছে জিয়াউর রহমানের দল, অন্তত মানে লিখিতভাবে, সেই জায়গা থেকে অনেকটা সরে এসে একেবারে জামাতের হাত ধরাধরি করে রাজনীতি গত ১.৫-২ বছরে যে সহিংস রাজনীতির পথে যাচ্ছিল, এটা কিন্তু বিএনপিকে অনেকখানি ক্ষতিগ্রস্ত করেছে। বিএনপি যারা শুভাকাঙ্ক্ষী তারাও বলে সে জায়গাটায় এই যে পয়লা বৈশাখ কিন্তু জামাত ঘটা করে পালন করে না, কারণ এটা আমাদের ওই যে বললাম অসাম্প্রদায়িক উৎসব। জামাত কিন্তু বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, বিএনপি কিন্তু সেটা চায় না। বিএনপি কিন্তু গণতান্ত্রিক রাজনৈতিক ধারাবাহিক। আজকে পয়লা বৈশাখে বেগম খালেদা জিয়ার এই ধরনের বাংলা শাড়ি, বাংলা নববর্ষের রঙের শাড়ি পরে যাওয়া, আমি মনে করি জামাতের কাছে একটি বড় সিগন্যাল যে আমরা কিন্তু তোমাদের, আমি অন্তত বিশ্বাস করতে চাই যে আমরা তোমাদের কুপমণ্ডূপকতার, আমরা তোমাদের সহিংসতার, ধ্বংসাত্মক রাজনীতি থেকে আমরা গণতান্ত্রিক রাজনীতির পথে ফিরে আসি। এবং সিটি কর্পোরেশন নির্বাচনেও কিন্তু বিএনপির যেমন এক ধরনের প্রাধান্য আছে, সেখানে কিন্তু জামাতের কোনো ভাগাভাগির হিসাব আমরা পাইনি। তার মানে এখানেও জামাত খুব খুশি আমি মনে করি না। ফলে এটাকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই। তবে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, বেগম খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী, তিনি বক্তৃতায় বলেছেন তার দলের কাউকে প্রচার প্রপাগান্ডা করতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে আওয়ামী লীগ বা সরকার। তিনি কিন্তু ২ জন প্রার্থীর পক্ষে একেবারে মার্কা দেখিয়ে ভোট চাইলেন, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করি যে সকলে সহযোগিতা করেছে। আর ইন্টারপোল প্রসঙ্গে আমি এইটুকুই বলবো যে ইন্টারপোল কিন্তু জাতিসংঘের সহযোগী কোনো সংগঠন না। যিনি আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সাবেক সম্পাদক সাহেব বললেন, বশির সাহেব, এই জায়গাটা হচ্ছে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, ১৯০টি দেশের সদস্য রাষ্ট্রের আন্তর্দেশীয় একটি একেবারে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মতো। আমাদের যেমন পুলিশ, এটা ইন্টারন্যাশনাল সহযোগী সংস্থা, যাদের মূল কাজ হচ্ছে ১৯০টি দেশের আন্তর্দেশীয় যে অপরাধগুলো হয়, এই অপরাধের ব্যাপারে সহযোগিতা করা সদস্য রাষ্ট্রগুলো শনাক্ত করে ধরতে আইন শৃঙ্খলা, এবং যেটা ফ্রান্সে হেডকোয়ার্টার, জাতিসংঘে তাদের একটি রিপ্রেজেন্টেটিভ থাকে। ফলে এটা নিয়ে যেন ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে। বিএনপির ঘোষণাপত্র নিয়ে কথা বলছিলেন আপনি, আপনাকে থামিয়ে রেখেছিলাম। না, ঘোষণাপত্র মঞ্জু ভাই বলে ফেলেছে, যেটা আমার আর বেশি কিছু বলার নেই। বিএনপি ওই জায়গা থেকে ডেভিয়েট করেছে, ওই জায়গায় নাই। খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি, জিয়াউর রহমানের বিএনপি জায়গায় নেই। আমরা আশা করতে পারি হয়তো ঘোষণা আসবে, জামাতের জোট ছাড়বে বিএনপি। এই যে আজকের যে ঘটনা, এটা যদি আমিও আশা করতে চাই, এই যে দৃষ্টিভঙ্গি, এই যে চিন্তাটা, এটা হঠাৎ করে হয়নি। এর আগে বেগম জিয়াকে পয়লা বৈশাখে এই বেশে এভাবে আমরা দেখিনি, দেখলাম। এটা যদি একদম রাজনৈতিক চিন্তা থেকে আমরা মনে করি হয়েছে। আরেকটা জিনিস আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, এই যে কিছু বুদ্ধিজীবী গিয়ে বেগম জিয়াকে নির্বাচনে যারা রাজি করিয়েছে, আমার মনে হয় না। বিভিন্ন কারণে বেগম জিয়া, যারা বড় বড় নেত্রী, অনেকে তো অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে তাদেরকে। আমার পর্যবেক্ষণ যেটা, বেগম জিয়াকে অধ্যাপক মসজিদুর আহমেদ, তারপর ওই যে রুহুল আমিন গাজীরা গিয়ে বললো যে ম্যাডাম ইলেকশন করেন, ম্যাডাম রাজি হয়ে গেছে, নট দ্যাট। আমার মনে হয় বেগম খালেদা জিয়াই দিস টাইম, আমি গত লেখায় আমি লিখেছি একটা লেখায়, যে এইবার বেগম জিয়া বোধহয় তার পুত্রকে নো বলতে পেরেছেন। অনেক ধন্যবাদ। উনি ছেলে যেটা প্রচার আছে চাইনি, কিন্তু বেগম জিয়া বলেছেন দল এবং বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচন করতে হবে। আমি খালি একটি বাক্য যোগ করব, যদি সিরাজ ভাইয়ের সাথে একমত হয়ে বেগম জিয়া যদি তারেক রহমানকে যদি নো বলতে পারে এবং জামাত শিবিরকে নো বলতে পারে,
তাহলে বাংলাদেশের জন্য কল্যাণ, বিএনপির জন্য কল্যাণ, বাংলাদেশের জনগণের জন্য। অনেক ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম, কাজী সিরাজ, ধন্যবাদ আপনাদেরও যারা আমাদের সাথে এই নববর্ষের দিনে ছিলেন পুরো সময়ের আলোচনায়। আগামীকাল দেখা হবে একই সময়ে।